সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল। সময় সংলাপে আমার সঙ্গে আছেন তোফায়েল আহমেদ। স্যার, আপনাকে স্বাগত সময় সংলাপে। আগামীকাল তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তৃতীয় দফা সম্পর্কে বলার আগে এর আগের যে দুই দফা তার যদি একটি মানে এক ধরনের তাৎক্ষণিক সংক্ষিপ্ত পর্যবেক্ষণ করেন। এখন ধন্যবাদ আপনাকে। এখন নির্বাচনটা কি বলবো, পর্যবেক্ষণ বা তার বিশ্লেষণের জন্য কতগুলো মাপকাঠি দরকার হয়। আমরা সেই মাপকাঠিগুলো সব ধ্বংস করে দিয়েছি, যার ফলে বস্তুনিষ্ঠভাবে তথ্যভিত্তিক বিশ্লেষণ করা খুব ডিফিকাল্ট হয়ে গেছে। এখন যেটা করা যায় এটা কোয়ালিটেটিভ বিশ্লেষণ। কোয়ালিটেটিভ বিশ্লেষণে মানুষের বায়াস থাকে এবং অনেক সময় ভুল ব্যাখ্যা হয়, দৃষ্টিভঙ্গিতে সমস্যা, দৃষ্টিভঙ্গিগত সমস্যা থাকে। আমি এটা স্বীকার করেই বলছি। কারণ হচ্ছে আপনি যেমন ধরুন, আমি ওয়েস্ট বেঙ্গল নির্বাচনটাকে খুব লক্ষ্য করছি, পর্যবেক্ষণ করছি। এখন যেটা বিধানসভা নির্বাচন হচ্ছে, ওরা ইনভেরিয়েবলি কত একটা মাপকাঠিগুলো কিরকম করে তারা দেখলো। 2011 সনের ভোটের রেজাল্ট কি ছিল একটা কেন্দ্রে, 2014 সনে লোকসভা নির্বাচনের কেন্দ্রের কি অবস্থা, মাঝখানে ইন বিটুইন লোকাল গভর্নমেন্ট নির্বাচনে কোন পার্টি। এখন এসে তারা এই অবস্থায়, যেহেতু কংগ্রেস বামের জোট হয়েছে, আগে তো ছিল কংগ্রেস এবং তৃণমূলের জোট, তাহলে এখানে কি রকম যাচ্ছে এরকম একটা হিসাব করতে পারে, প্রেডিকশন করতে পারে। আমরা তো কিছুই পারছি না, আমাদের তো কোনো ভিত্তি তথ্য কাজ করছে না, ধারণাই কাজ করছে না, কোনো ধারণা কাজ করছে না। কারণ আপনি তথ্যগুলো ভিত্তিতে তো আপনি কথা বলবেন, সেটা কাজ করছে না। এখন যেটা ঢালাওভাবে যে কথাগুলো আমরা বলছি, সেই কথাগুলোর সত্য বা সত্যতা আছে, কিন্তু এটার বিশ্লেষণটা বিভিন্নমুখী হয়। কোন একজন প্রার্থী বলেছেন যে না, আমি পারছি না, আমাকে এই করা হয়েছে, এই করা হয়েছে, এবং সেটা আপনি প্রমাণ করা দুঃসাধ্য। তো আমি যেটা বলতে চাইব যে প্রথমত হচ্ছে যেই স্থানীয় নির্বাচনগুলোর যে চরিত্র, যেই পদ্ধতি প্রক্রিয়া আমরা এতদিন দেখে এসেছি, এই 2016 সনের সেই নির্বাচনে সেই পদ্ধতি প্রক্রিয়া এগুলো কাজ করছে না। এইখানে হঠাৎ করে ভিন্নতর একটা দৃষ্টিভঙ্গি এসে জড়ো হয়েছে। সেটার কিছু পূর্বাপর কারণ আছে। একটা হচ্ছে দেশে একটা রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে। রাজনৈতিক শূন্যতাটা বলতে এই বলবো, রাজনৈতিক চর্চার শূন্যতা, রাজনীতির চর্চার শূন্যতা। এটার কারণে কি হচ্ছে, যারাই যেখানে ক্যান্ডিডেট হচ্ছে না কেন, তারা রাজনীতি চর্চা করে চর্চিত কিছু মানুষ যে সামনে চলে আসে জনসমক্ষে, যে এই মানুষগুলো আমাদের নেতা, সেই জিনিসটা মানুষ পাচ্ছে না। যার ফলে উচ্চাশা পোষণ করে বা এক ধরনের অ্যাম্বিশন আছে, এইসব লোকগুলো বিভিন্নভাবে নমিনেশনগুলো, দলীয় নমিনেশন নিয়ে আসার চেষ্টা করছে। এটা আওয়ামী লীগ বিএনপি দুই দিকেই হচ্ছে। কেউ হয়তো এসে টিকতে পারছে, কেউ টিকতে পারছে না। এটা একদিকে হচ্ছে। আরেকটা হচ্ছে, গত 2014 সনের পর থেকে যে নির্বাচনগুলো হয়ে আসছে, এতে করে জনমনে ভোটের প্রতি একটা সাংঘাতিক রকম অনীহা কাজ করছে। যে ভোট দিলে কিছু হয়, এই বিশ্বাসটা মানুষের হারিয়ে যাচ্ছে, এবং তাদের ভোটে যে কোনো জয় পরাজয় নির্ধারিত হবে, এই জাতীয় বিশ্বাস হারিয়ে যাচ্ছে। এবং ভোটের প্রতি মানুষের একটা অনীহাটা, এটাকে পলিটিক্যাল সায়েন্সের ল্যাঙ্গুয়েজে বলে পলিটিক্যাল অ্যাপ্যাথি, এটা খুব গভীর থেকে গভীরতর হচ্ছে। সেটা কিন্তু খুব একটা মারাত্মক জিনিস। এবং আমরা দেখলাম প্রথম দুই দফা নির্বাচনে প্রাণহানির ঘটনা ঘটেছে বেশ। ইয়েস, প্রথম দুই দফা নির্বাচন যে প্রাণহানি, এগুলো শুধু দুই দফাকে কেন্দ্র করে না, এটা তৃতীয় চতুর্থ দফার রেশও কিন্তু ছিল। সে প্রাণহানি ঘটেছে এবং অত্যন্ত তুচ্ছ কারণে। প্রার্থী হবেন, কি হতে পারছেন, অত্যন্ত তুচ্ছ কারণে। এবং ভোট গ্রহণের পরে হয়েছে, ভোট গ্রহণের পরে ওই যে ফলাফল পেল না, ফলাফল দেখার পরে হয়েছে। তারপরে একটি দলের ভিতরে বেশিরভাগ মারামারিগুলো হয়েছে, সেটাই বেশি লক্ষ্য করা গেছে। তো এগুলো খুব অস্বাস্থ্যকর একটা অবস্থা বিরাজ করছে, এবং এগুলোর কারণে তৃতীয় চতুর্থ দফা মানুষের অংশগ্রহণটা আরো কমে গেছে। এতে করে ওই জাতীয় প্রার্থী যাদের জনভিত্তি নাই, তাদের সুবিধা হয়ে গেছে। কারণ এখন নির্বাচনটা তারা এক ধরনের অঙ্ক কষে নিয়েছে, এক ধরনের সমীকরণ করেছে যে প্রশাসন, দলের সমর্থন, গুন্ডা এইসব নিয়ে নির্বাচন হবে। মানুষ আসলে না আসলে না, কিছু আসা যায় না। এটা যেমন মানুষ এসছে অনেক জায়গাতে মানুষ এসছে, কেন আসতে বাধ্য, বিশেষ করে মেম্বারদের কারণে। সাধারণ সদস্যরা কি করে, তারা অন্তত তাদের নিজস্ব লোক এই সখানেক জোগাড় করে ফেলে, 50 জন জোগাড় করে ফেলে। তো এরা তো আসবে, তো ওরা ওদের মেম্বারকে ভোট দেওয়াটা তাদের প্রাইমারি একটা দায়িত্ব বা তাদের প্রথম ইন্টেনশন সেটা। এখন চেয়ারম্যানের ভোটটাও তারা দিবে, কারণ যেহেতু ভোটার কেন্দ্রে এসছে। কিন্তু দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে চেয়ারম্যানের ভোট তাদেরকে দিতে দেওয়া হয়নি, তারা মেম্বারটার ভোট দিয়ে তোমরা চলে যাও। তবে ধারণারও কিন্তু কোথাও ব্যত্যয় ঘটেছে, যে তারা ভেবেছিলেন যে সরকারি দলের যদি মার্কাটি তারা পায়, তাহলে তারা জিতে যাবে। কিন্তু দেখা যাচ্ছে যে বিদ্রোহী যারা সরকারি দলের মনোনয়ন পায়নি বা প্রতীকটি পায়নি, তারাও আবার কিন্তু অনেক
জয়ী হয়েছে। জয় হয়েছে। এটা হয়েছে যে কোনো কোনো জায়গায় কোনো কোনো জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর, তৃণমূলের যে মূল্যায়ন সেটাকে প্রাধান্য দেওয়া লোকাল হচ্ছে না। ফ্যাক্টর কাজ করেছে। দেখা গেছে আমাকে গত সপ্তাহ দুয়েক আগে আমরা একটা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি একটা বৈঠকের আয়োজন করেছিল। ওখানে 3 জন চেয়ারম্যান প্রার্থী তারা বক্তব্য রেখেছিলেন। একটা সুন্দর খুব ভালো চিত্র তারা উঠিয়ে ধরেছেন। নরসিংদীর একজন চেয়ারম্যান ক্যান্ডিডেট, উনি বললেন উনি ওনার কেন্দ্রে নিজের কেন্দ্রে নিজে ভোট দিতে পারেননি। আচ্ছা, ওনার নিজের কেন্দ্রে উনি শূন্য, যেখানে ওনার বাড়ি। তা এখন যিনি নির্বাচিত হয়েছেন চেয়ারম্যান, তিনি গত নির্বাচনে পরিষদের মেম্বার পদে দাঁড়িয়েছিলেন। উনি 44টা ভোট পেয়েছিলেন, মেম্বার হননি। কিন্তু এইবার উনি চেয়ারম্যান হয়েছেন 6000-এর কাছাকাছি ভোট পেয়ে। অনেক ভোট। হ্যাঁ, তার বিপরীতে যিনি আছেন উনি বিদ্রোহী প্রার্থী, উনি একটা অঞ্চল দখল করেছেন, উনিও মোটামুটি ভালো ভোট পেয়েছেন, যদিও নির্বাচিত হতে পারেননি। তো কেউ কিন্তু জনগণের ভোটে এই ভোটটা পায়নি। তাহলে আপনি ভোটের বিশ্লেষণ তো করতে পারছেন না, এই ভোটের তো কোনো বিশ্লেষণ দিতে পারছেন না আপনি। মানে ভোটার উপস্থিতি দেখে যে মূল্যায়নগুলি করা সেটা করা যাচ্ছে না। সেটা করা যাচ্ছে না, কারণ ভোটের অনেক কেন্দ্রে দেখা যাচ্ছে উপস্থিতি এবং ভোটের ফলাফল এটা মিলছে না। সারাদিনই দেখা যাচ্ছে লোক উপস্থিত আছে, মহিলার লাইনে লম্বা আছে, জি। কিন্তু যখন আপনি টোটাল মেম্বারদের প্রাপ্ত ভোট, চেয়ারম্যানের টোটাল প্রাপ্ত ভোট এই দুইটা যদি যুক্ত করেন তাহলে কিন্তু হিসাব মিলবে না। এইসব দুই রকম হয়েছে। গত যে 2 দফা নির্বাচন এবং আগামীকাল যে নির্বাচন হচ্ছে সেই জায়গায় নির্বাচন কমিশনের ভূমিকা আপনি কিভাবে দেখছেন? এবং 3য় দফার ক্ষেত্রে আমরা দেখছি যে নির্বাচন কমিশন বলেছে, তার আগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেখা করেছেন, বলেছেন যে প্রধানমন্ত্রী চান একটি সুষ্ঠু শৃঙ্খল নির্বাচন, এবং সেটা একজন নির্বাচন কমিশন মন্তব্য করেছেন যে প্রধানমন্ত্রী চান, যে মোহাম্মদ হানিফের সে বক্তব্যই উনি বলেছেন। পাশাপাশি আমরা উদ্যোগ দেখলাম যে গাজীপুরের পুলিশ সুপার, শ্রীপুর এবং কাপাসিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রত্যাহার করা হয়েছে, বলা হচ্ছে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে। স্বাভাবিকভাবে যদি আমি যেটা মনে করি, সরকারের উচ্চ মহলে প্রধানমন্ত্রী পর্যায়ে বা এরকম উচ্চ পর্যায়ে খুব এটা নিয়ে স্বস্তিকর অবস্থা বিরাজ করছে, এটা বলা যাবে না। কথা হচ্ছে অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে হয়তো তারা এটাকে এই মুহূর্তে নিয়ন্ত্রণ করলেও নিয়ন্ত্রণ করতে চাইলেও পারছেন না, বা এরকম কোনো পলিটিক্যাল প্রবলেম তাদের আছে, কিন্তু তারা খুব স্বস্তিতে আছে বলে মনে হয় না। একটা রাজনৈতিক মানে অস্বস্তির মধ্যে আছে, কারণ এটা তাদের জন্য একটা রাজনৈতিক অসুবিধার সৃষ্টি করবে ভবিষ্যতে। এবং দেশের যে এমনিতেই নির্বাচন নিয়ে আমরা একটা নিজ দলের মধ্যেই হতে পারে, সেটা আন্তর্জাতিকভাবে এক ধরনের একটা ভাবমূর্তি সংকটে আছি। এখন এই নির্বাচনটা সেই সংকটটাকে সহজ করার বদলে এটা আরো বাড়িয়ে দিল। সেজন্য ভবিষ্যতে যে 2019 সনে আমাদের জাতীয় নির্বাচনের সময়কাল, এটা আগেও হতে পারে বা টাইমলিও হতে পারে, কিন্তু ওই নির্বাচনটাও কিন্তু আবার প্রশ্নের সম্মুখীন পড়বে। তো সুতরাং এই নির্বাচনটাকে ভালো করতে পারলে, যেই 2টা হয়ে গেছে পর্যায়ে, আরো 4টা পর্যায়ে আছে, সেই 4টা পর্যায়ের মধ্যে এই মুহূর্তে হয়তো বড় ধরনের কোনো একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। কারণ হচ্ছে অলরেডি ক্যান্ডিডেট শূন্য নির্বাচন হচ্ছে। আমি শূন্য বলবো না, মানে যে রকম প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা সে প্রতিদ্বন্দ্বী মাঠে নেই। মানে অনেক বেশ কিছু ইউনিয়ন পরিষদে শুধুমাত্র সরকারি দলের প্রার্থীরা আছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে গেছেন অনেকে হয়তো হওয়ার পথে আছেন, প্রতিদ্বন্দ্বিতা কম। সুতরাং প্রতিদ্বন্দ্বিতা কম হলেও কিন্তু অনিয়ম এবং সন্ত্রাস কমছে না, এটা কিন্তু আরেকটা ডাইমেনশন। ঠিক আছে, বিরোধী দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা কম হলে, তীব্র প্রতিদ্বন্দ্বিতা না হলে এগুলো তো কম হওয়ার কথা ছিল, কিন্তু কম হচ্ছে না। সুতরাং সেদিক থেকে নির্বাচনের রাজনৈতিক দিকটা বাদ দিলেও আইন শৃঙ্খলা পরিস্থিতির দিক থেকেও কিন্তু সরকার উদ্বিগ্ন হওয়ার কারণ আছে এটা নিয়ে। এবং সেই কারণেই যদি সরকার ইলেকশন কমিশনকে একটা কঠোর বার্তা দিয়ে থাকে যে আমরা চাই সুষ্ঠু সুন্দর হোক নির্বাচন, সহিংসতা মুক্ত হোক, তাহলে এটা মনে হয় গুড মেসেজ। কিন্তু এটা কতটুকু প্রতিপালিত হবে এবং এর নির্বাচনের কতটুকু ইতিবাচক ফল আনবে সেটা বলা যায় না। কিন্তু নির্বাচন কমিশনের এই জাতীয় পদক্ষেপ নেওয়ার কেউ বলার দরকার নেই। নির্বাচন কমিশন নিজস্ব ইন্টেলিজেন্সে তো, নিজস্ব বুদ্ধিমত্তার মাধ্যমেই তো এইগুলো করার কথা। এখন যেটা আরেকটু ফরওয়ার্ড লুকিং চিন্তার কথা বলতে চাই, সেটা হচ্ছে সরকার তো দেশে থাকবে, এই প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করতে হবে। এখন যে ক্ষতি হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, সেই ড্যামেজটা ইরিপেয়ারেবল না, এগুলোকে রিপেয়ারেবল যদি আমি সংকটটাকে স্বীকার করে নিই। তো সেই জন্য বলবো কতগুলো, আমি মনে করি না যে ইমিডিয়েটলি নির্বাচনের ব্যবস্থা যে অধপতন হয়ে গেছে এটাকে টেনে ট্র্যাকে আনা যাবে খুব সহজে, কারণ হলো অলরেডি এটা যা হওয়ার হয়ে গেছে। এখান থেকে সহজে এটাকে নির্বাচন কমিশন ইচ্ছা করলে সরে আসতে পারবে না, এই মুহূর্তে এটা পারবে বলে মনে হয় না, কারণ যা হওয়ার হয়ে গেছে, মনোনয়নপত্র দাখিল হয়ে গেছে, বাছাই হয়ে গেছে, অনেক ক্ষেত্রে অনেকটা হচ্ছে।
এবং মানুষ মানে এই যে মানে তৃতীয় পর্বে তো সম্ভব না, তৃতীয় পর্ব সম্ভব না, বাকি পর্বগুলো তো খুব বেশি ইমপ্রুভমেন্টের। আর আচ্ছা, আপনি বাকি চারটা পর্বের একসাথে চারটা পর্বের মধ্যে আমি বলছি যে এটা বড় ধরনের কোনো পরিবর্তন করে এটাকে ইতিবাচক করার মতন অবস্থা আসবে না, কিন্তু একটা পরিষদ গঠিত হয়ে যাবে, একটা পরিষদ গঠিত হয়ে যাবে, তাদেরকে কাজ করতে হবে, তারা 5 বছর কাজ করবে, কারণ আইনগতভাবে তারা এখন বৈধ প্রতিনিধিত্বের দাবি করবে। নৈতিকভাবে তারা কতটুকু সেই বৈধতার দাবিদার সেটা প্রশ্ন, এটা জাতীয় সরকার নিয়েও আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো এখন গভর্নমেন্টের কাছে কতগুলো জিনিস আছে মনে হচ্ছে নির্বাচনের ডামাডোলে, আমরা এগুলো থেকে যদি দৃষ্টি সরিয়ে নিই তাহলে ঠিক হবে না। যেমন এখন সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার বছর চলছে, প্রথম বছর। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার যে দলিল, তাতে সুশাসন সম্পর্কিত যে চ্যাপ্টার এবং স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন সম্পর্কিত যে চ্যাপ্টার, এই দুটো চ্যাপ্টারে কিন্তু সরকার অনেকগুলো রিফর্মের জন্য ক্লিয়ার সিদ্ধান্ত আছে, কি কি জায়গায় রিফর্ম করবে, লোকাল গভর্নমেন্ট সংস্কার করবে, যে করবে। আমি মনে করি যে সেই জায়গাগুলোতে অত্যন্ত পজিটিভ, এখন ওই জায়গাগুলো তাদের এখন হস্তক্ষেপ করা উচিত এবং ইমিডিয়েটলি সেগুলো। কিন্তু ওই জায়গায় আমি আসবো, তার আগে বলি যে এই যে বাকি যে 4টি পর্ব আছে আগামীকালটা সহ, সেখানে প্রশাসনকে, পুলিশ প্রশাসন, বিশেষ করে পুলিশ প্রশাসনকে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো ভাবে নির্বাচন কমিশন মন্দের ভালো হয় এখনো যদি ওই হস্তক্ষেপটা করে, তাহলে যারা ক্যান্ডিডেট আছে এখন তাদের মধ্যে পপুলার লোকটা যাক, তাদের মধ্যে মানুষগুলো ভোট কেন্দ্রে আসতে পারুক। নির্বাচনে যে আপনি যেটা বললেন যে মানে ভোট গ্রহণের পরের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, যেটা আমি বলছি আইন শৃঙ্খলা দৃষ্টিভঙ্গি থেকে অনেক কিছু করার আছে, কিন্তু রাজনৈতিক দৃষ্টিভঙ্গি করার যে ইলেকশনটাকে অনেক বেশি অংশগ্রহণমূলক করার ক্ষেত্রে এটার এই অবস্থাটা নষ্ট হয়ে গেছে। এখন আইন শৃঙ্খলাটা যাতে অবনতি না ঘটে সেই জন্য সরকার এখনো যা করার অনেক কিছুই করতে পারে। আচ্ছা, সেটা আইন শৃঙ্খলাতে, রাজনৈতিকভাবে সম্ভব না। রাজনৈতিকভাবে যেটুকু হয়ে গেছে এই ট্রেন্ডটাকে 2 মাসে রিভার্স করা সম্ভব হবে না, এবং সেই জায়গাতে তারপর এটাকে ছেড়ে দিতে আমি বলবো না, কিন্তু এটাকে এটা লেসেন্স হিসেবে নিয়ে, কিন্তু আমাদের তো সামনে নির্বাচন আরো আছে, এটাকে লেসেন্স হিসেবে নিতে হবে। তো কেন এটা কেন হয়েছে, কিভাবে যে দুটো নির্বাচন শেষ হলো সেই দুটো নির্বাচনের বিষয়ে কি পর্যবেক্ষকরা নির্বাচন কমিশনের কোনো পর্যবেক্ষণ রিপোর্ট পাঠিয়েছে? পর্যবেক্ষণ কাজটাই এখন গৌণ হয়ে গেছে খুব একটা। আচ্ছা, পর্যবেক্ষকরা কিছু কিছু হয়তো রিপোর্ট তারা দিয়েছেন যারা পর্যবেক্ষণ করেন, কিন্তু ওই পর্যবেক্ষণগুলো খুব একটা গভীর পর্যবেক্ষণ না। আচ্ছা, কারণ হচ্ছে পর্যবেক্ষকদেরও সীমাবদ্ধতা তৈরি হয়ে দিয়েছে অনেকগুলো নির্বাচন কমিশনে। তারা কতটুকু কি পর্যবেক্ষণ করতে পারবেন, তাদের মুভমেন্ট কতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে, সেগুলো কিন্তু একটা সীমাবদ্ধতায় আরোপ করে দেওয়া হয়েছে। সেই জন্য এগুলো খুব একটা কার্যকর না। এক দ্বিতীয় হচ্ছে যে বিরোধী প্রার্থীদের দিক থেকেও অভিযোগগুলো যেভাবে এভিডেন্স বেসড অভিযোগ আসা, সেটাও বন্ধ হয়ে যাচ্ছে, কারণ অভিযোগের উপরে কোনো আস্থা নেই। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা স্থানীয় সরকার উপর যে দৃষ্টিপাত রাখা হয়েছে, সংস্কারের যে চিন্তাভাবনাগুলো আছে সেগুলোর দিকে আমি দৃষ্টি নিবদ্ধ করব, কারণ এগুলো খুবই অ্যাপ্রোপ্রিয়েট এবং এগুলো দীর্ঘদিন ধরে বিভিন্ন গবেষণায়, বিভিন্ন সিভিল সোসাইটি ডিসকাশনে সরকারের দিক থেকেও এগুলো পর্যালোচনা করা হয়েছে এবং সমস্ত পর্যালোচনা করে এটার যে নির্যাসটা কিছুটা প্রতিফলিত হয়েছে আমাদের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায়। তো এর মধ্যে একটা যেমন স্টেপের কথা খুব ক্লিয়ারলি বলা হয়েছে, সেটা হচ্ছে আমাদের লোকাল গভর্নমেন্ট আইন, লোকাল গভর্নমেন্টগুলো কোনো একটা কাঠামোগত আইন নাই। আচ্ছা, যে লোকাল গভর্নমেন্টের টোটাল কাঠামোটা দেশের জন্য কি হবে তার কোনো একটা ফিলসফি, দর্শন নেই, দর্শনের ভিত্তিতে কোনো আইন নেই। কি হয়েছে, প্রত্যেকটা লোকাল গভর্নমেন্টের পৃথক পৃথক আইন হয়েছে, তাহলে পৃথক পৃথকভাবে সেপারেট আইন দ্বারা শাসিত, কোনো সমন্বয় নেই। যেমন ধরেন ইউনিয়ন পরিষদ 2টা আইন দ্বারা পরিচালিত, একটা ইউনিয়ন পরিষদ অ্যাক্ট 2009 আর একটা হচ্ছে ভিলেজ কোর্ট অ্যাক্ট 2006-07 এরকম। তাহলে এই 2টা অ্যাক্ট। উপজেলা পরিষদ আবার আরেকটা অ্যাক্ট দ্বারা পরিচালিত, আলাদা অ্যাক্ট, উপজেলা পরিষদ আইন 2009, 2011 সনের শেষ সংশোধন। জেলা পরিষদ হচ্ছে 2000 সনের জেলা পরিষদ আইন, এটা দিয়ে জেলা পরিষদ। এই 3টা হচ্ছে প্লেনের। হিল ট্র্যাক্টের জন্য আবার একটা আলাদা জেলা পরিষদ আইন, 3টা জেলা আইন, 3টা জেলার জন্য 3টে, পার্বত্য জেলার জন্য পার্বত্য জেলা 3টে জেলা পরিষদ 3টা আইন, আরসি বা রিজিওনাল কাউন্সিলের একটা আইন, পৌরসভার একটা আইন, আমাদের সিটি কর্পোরেশনের একটা আইন। সিটি কর্পোরেশনের আবার আগে প্রত্যেকটা সিটি কর্পোরেশন আলাদা আলাদা আইন ছিল, এটা তত্ত্বাবধায়ক সরকার আমলে এই জিনিসটাই করার পর একটা আইনে আনা হয়েছে সিটি কর্পোরেশন। ঠিক একই রকম ভাবে পৌরসভা। তো আমরা যেটা চাচ্ছি, বলার চেষ্টা করছি সরকারকে, বিভিন্ন বোঝানোর চেষ্টা করি, সরকার জিনিসটা গ্রহণ করেছেন, সেটা হচ্ছে লোকাল গভর্নমেন্টের একটা ফ্রেমওয়ার্ক ল থাকবে। মানে গণতন্ত্রের, স্থানীয় গণতন্ত্রের স্বরূপটা কি হবে, তার প্রকৃতি কি হবে, সেই জন্য তার নির্বাচন কিভাবে হবে, গঠনটা কিভাবে হবে, এটা ফ্রেমওয়ার্ক থাকবে। সেই ফ্রেমওয়ার্ক অনুযায়ী সবগুলো একই রকমভাবে কাঠামোগুলো বিন্যস্ত হবে।
এক একটা ভিন্ন ভিন্ন কাঠামো থাকবে না। এখন কি হচ্ছে, উপজেলার একরকম কাঠামো, একজন চেয়ারম্যান, দুজন ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার, এটা এক ধরনের কাঠামো। জেলা পরিষদের আরেক ধরনের কাঠামো, 15 জন মেম্বার, একজন চেয়ারম্যান, 15টা সিটে ইলেকশন হবে, একজন প্রশাসক, ইলেকট্রাল কলেজের মেম্বার হবে শুধু লোকাল গভর্নমেন্টের প্রতিনিধিরা, কোন জনসাধারণ ভোট দিবে না। আচ্ছা, উপজেলা পরিষদে হচ্ছে আবার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে একই কনস্টিটিউয়েন্সিতে সবাই ভোট দিবে, সবাই ভোট দিচ্ছে। চেয়ারম্যান যাকে ভোট, একই ভোট কিন্তু তিনজনেই করছেন, তিনজনের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব আসছে। ঠিক ওই ইউনিয়ন পরিষদে আসলে দেখা যাচ্ছে 3টে ভোট, চেয়ারম্যানের জন্য একটা, সাধারণ মেম্বারের জন্য একটা, মহিলার জন্য একটা, সিটি কর্পোরেশন এবং পৌরসভা তো একই রকম। তাহলে এই একটা জগাখিচুড়ি সিস্টেম কিন্তু আমরা সারা দেশে আছে, 21 রকমের ইলেকশন আছে আমাদের দেশে। এর মধ্যে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট যদি ভাগ করেন, আমাদের ন্যাশনাল লেভেলের সবটা ইলেকশন ইনডাইরেক্ট, শুধু একটা ছাড়া, শুধু এমপিটা হয় ডাইরেক্ট ইলেকশনে, বাকি যত ইলেকশন হয় ন্যাশনাল লেভেলে সবটা ইনডাইরেক্ট, ওই এমপিরাই ভোট দিয়ে করেন। লোকাল লেভেলে যদি আসেন আপনি, সবটাই জেলা পরিষদ ছাড়া সবটাই ডাইরেক্ট পদ্ধতিতে হওয়ার কথা। তো এখনো ডাইরেক্ট পদ্ধতি থাকবে, কিন্তু পদ্ধতিটা কি হবে সেটা ওয়ান্স ফর অল একটা মাদার লতে এটা ডিফাইন করে দেওয়া যায়। যেমন ধরেন ওয়েস্ট বেঙ্গলে পঞ্চায়েত অ্যাক্ট 1973, তার মধ্যে জেলা, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত, ভিলেজ পঞ্চায়েত এগুলো একসাথে করে দেওয়া হয়েছে। কাঠামো কিরকম হবে, ইলেকশনটা কিরকম হবে, সব একসাথে বলে দেওয়া হয়েছে। ফলে কি হয়, ইলেকশনটা একই দিনে হয়। আচ্ছা, ভিলেজ পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ একই দিন ইলেকশন হয়, এবং প্রত্যেকটা লোক 3টা ভোট দেয়। একটা ভোট দেয় পঞ্চায়েত সমিতিতে, একটা ভোট দেয় ভিলেজ পঞ্চায়েতে, একটা ভোট দেয় জেলা পরিষদে, 3টা ভোট দেয়, এবং একসাথে 3টা প্রতিষ্ঠান কাজ শুরু করে। এখন আমার এখানে ইউপি নির্বাচন হচ্ছে, ইউপি এক সময় কাজ শুরু করবে, উপজেলা আরেক সময় কাজ শুরু করবে, জেলা আরেক সময়, পৌরসভা আরেক সময় কাজ শুরু করবে। এগুলো কিন্তু ওয়েস্টেজ অফ মানি, ওয়েস্টেজ অফ রিসোর্সেস, কোনো কোঅর্ডিনেশন থাকে না, এইসব জিনিসগুলো হচ্ছে। সেজন্য অত্যন্ত রাইটলি আমাদের এই সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনাতে এটা ফ্রেমওয়ার্ক ল করার কথা বলা হয়েছে। এই লটা যত দ্রুত করা হয় তত ভালো। এবং সেখানে যে আর্থিক বরাদ্দ হবে সেগুলোর ব্যাপারে কিছু বলা আছে? আর্থিক বরাদ্দের ক্ষেত্রেও এটা পরিষ্কার বলা না থাকলেও লোকাল রিসোর্স, সরকারি রিসোর্স, এগুলোর ব্যবহার কিরকম হবে সে ব্যাপারে অত্যন্ত সুনির্দিষ্ট একটা রেকমেন্ডেশনস আছে বা একটা সিদ্ধান্ত। সেটা হচ্ছে পরিকল্পনার বাইরে কোনো টাকা খরচ করতে পারবে না। আচ্ছা আচ্ছা, পরিকল্পনাটা আগে দিতে হবে, পরিকল্পনাটা আগে করতে হবে। 5 years প্ল্যান, এটা এক পরিকল্পনার সাথে আরেক পরিকল্পনার সংযোগ থাকবে। এবং জাতীয়ভাবে যে পরিকল্পনা হয়েছে, জাতীয় পরিকল্পনার যে স্ট্র্যাটেজি, লক্ষ্যমাত্রা, তার সাথে লোকাল প্ল্যানের একটা সম্পর্ক থাকবে। আমি জাতীয় পরিকল্পনার শিক্ষাকে কোথায় দেখতে চাই, তাহলে আমি আমার ইউনিয়নে আমার শিক্ষাকে কিন্তু আমি ওইভাবে বিন্যস্ত করতে হবে, মানে এখান থেকে শুরু হবে, ওইটার সাথে এটাকে সামঞ্জস্য রাখ, এরকমের একটা কিন্তু সুপারিশ বা বলেন, সিদ্ধান্ত বলেন যে আছে। কারণ আমাদের কি হচ্ছে, লোকাল গভর্নমেন্টগুলোতে কি হচ্ছে, যে টাকাগুলো দেওয়া হয়, টাকা পাওয়ার সাথে সাথে তারা কিন্তু স্কিম বানায়, এটা কোনো প্ল্যান নাই, কোনো দৃষ্টিভঙ্গি নাই, এবং অনেকে খরচ করতে পারে না, টাকাটা ফেরত আসে না, ফেরত আসে না, খরচ হয়ে যায়। কিন্তু খরচটা কোথায় হচ্ছে, খরচের খাতটা ঠিক নাই, খরচের কোনো প্রায়োরিটি নাই। আচ্ছা, অগ্রাধিকার ভিত্তিতে করা যাচ্ছে না, আমি এটা দিয়ে কি অর্জন করলাম তার কিন্তু কোনো ইভ্যালুয়েশন নাই। সেই জন্য যেটা বলা হয়েছে যে জাতীয় পরিকল্পনা, আঞ্চলিক পরিকল্পনা, স্থানীয় পরিকল্পনা একটা সমন্বয় থাকবে। এবং সেই জায়গা থেকে আয়ের ক্ষেত্রে বলা হয়েছে যে তাদের আয়ের বিষয়টা বলা আছে। আয়ের বিষয়টা বলা হয়েছে যে লোকাল রিসোর্স মোবিলাইজ করা, সরকারের দেওয়া, দুটোই দেওয়া হবে। এই যে কাজটা করবে তারা, করার আগে কিন্তু এই টাকাটাকে ভিত্তি করে তারা একটা প্ল্যান করতে হবে। আচ্ছা, ওই প্ল্যানের মধ্যে খরচ করো, এটা প্ল্যান না করে খরচ করতে পারে। মানে এই যে পৌরসভা বা উপজেলাকে নিজস্ব স্থানীয়ভাবে তাদের আয়ের উৎস খুঁজে নেওয়া, তাদের স্থানীয়ভাবে তাদের যে আহরণের যে সিস্টেমটা আছে সেটা পুরো এক্সপ্লোর করবে তারা। তারপরে এটা দিয়ে হবে না, সরকার টাকা দিবে, সরকার টাকা দিচ্ছে, সরকার টাকা দুইভাবে দিচ্ছে। একটা দিচ্ছে থোক বরাদ্দ হিসেবে, ব্লক গ্র্যান্ট, আর একটা দিচ্ছে প্রকল্প সহায়তা, বিভিন্ন প্রকল্প দিয়ে সহায়তা করছে। এবং ওখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস এই প্ল্যানে বলা হচ্ছে যে যখনই সরকারের উচ্চ পর্যায়ে কোনো প্রকল্প হয়, যে প্রকল্পটার নিচের দিকে ইমপ্লিকেশন থাকে যেটা বাস্তবায়ন হওয়ার, তাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে ওখানে লোকাল গভর্নমেন্ট কাজ করে, লোকাল গভর্নমেন্টের সাথে যেন ওই প্রকল্পগুলোর সমন্বয় সাধন করা হয়। সরকারের সকল কর্মসূচির অংশীদার হচ্ছে স্থানীয় সরকার, একক থেকে শুরু হবে। হ্যাঁ, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ যখনই যেখানে যাচ্ছে করসপন্ডিং লেভেলে তাকে কোঅর্ডিনেট করতে হবে, তাহলে কিন্তু সম্পদের একটা সুষম বন্টন হবে। এবং যেটা হচ্ছে আমরা বাজেট বলি, বিভিন্ন উন্নয়নের বিভিন্ন প্রকল্প, অপচয়টা হবে না। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস ওখানে স্বীকৃতি দেওয়া হয়েছে, সেটা হচ্ছে লোকাল গভর্নমেন্টের জনবল অত্যন্ত অপ্রতুল। সেই জন্য লোকাল গভর্নমেন্ট সার্ভিস নামে একটা নতুন সার্ভিস করা যায় কিনা, সেই ব্যাপারেও কিন্তু একটা ক্যাডার সার্ভিস, লোকাল গভর্নমেন্ট সার্ভিস, যেমন তারা শুরু করে। আরো একটু এই বিষয় নিশ্চয়ই আরো আপনার বিশেষ করে পঞ্চবার্ষিক পরিকল্পনায় আরো কিছু বিষয় আছে, সেটা তুলে ধরার পাশাপাশি আমরা ওই বিষয়টা যেতে যে ক্ষমতায়নের ক্ষেত্রে এই যে যারা এই সদস্য হয়ে আসছেন তাদের ক্ষমতায়নের ব্যাপারে এখানে
কোনো দৃষ্টিভঙ্গি আছে কিনা, কোনো নির্দেশনা আছে কিনা, সেই জায়গায় যে যারা নির্বাচিত হয়ে আসছেন, যে সদস্যরা বা চেয়ারম্যান বা তাদের বা যে কাঠামোটি আসছে, পরিষদটি আসছে, তাদের ক্ষমতায়নের জায়গা সম্পর্কে কোনো কিছু বলা হয়েছে কিনা? এমনি সাধারণভাবে ক্ষমতায়নের ক্ষেত্রে বলা আছে যে ডিভলিউশন, যেটা মানে নির্বাচিত প্রতিষ্ঠানগুলোতে ক্ষমতায়ন করার ক্ষেত্রে 6-5 ইয়ার প্ল্যানও একই কথা বলা হয়েছে। জিনিসটা আবার একই রকম ভাবে 7-5 ইয়ার প্ল্যানও আসছে, এবং ওখানে বলা হয়েছে যে আমরা অনেক কিছু করে ফেলেছি, কিন্তু কি করা হয়েছে ঠিক আমি বুঝতে পারছি না। এটা এখানে কাজ করার আছে। তবে হ্যাঁ, এগুলো অনেক বেশি এমনি বলা খুব সহজ, কিন্তু ক্ষমতাটা এমন একটা না ঢিল ছুড়ে দিলাম ক্ষমতাটা পেয়ে গেল সেরকম না। এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয়, সক্ষমতা বৃদ্ধি করতে হয় এবং এটাকে মনিটর করতে হয়। সেই জন্যই এখানে যেটা হবে যে এখন যারা নির্বাচিত হয়ে আসছেন, প্রথমত তাদেরকে সক্ষমতার ক্ষেত্রে ফার্স্ট স্টেপ নিতে হবে। যারা যেভাবে নির্বাচিত হয়ে আসুক না কেন, তারা তো কাজ করতে হবে। তাদেরকে সঠিক একটা প্রশিক্ষণ দেওয়া, সঠিকভাবে দক্ষ লোকদের দিয়ে প্রশিক্ষণ দেওয়া, এটা আর একটা খুব ব্ল্যাক হোল হয়ে গেছে। এটা প্ল্যানিং কমিশনের ডকুমেন্টও স্বীকার করা হয়েছে। সেটা হচ্ছে প্রশিক্ষণের বিষয়টা স্বীকার করা হয়েছে যে যারা প্রশিক্ষণ দিচ্ছে তাদের মধ্যে সেই দক্ষতা যোগ্যতার অভাব আছে কিনা। প্রশিক্ষণটা এক সময় ছিল, বলা হতো, আমি মজা করে বলি, এটা প্রশিক্ষণ বলা হয় যে একটা আর্ট, কেউ বলে প্রশিক্ষণ ইজ সায়েন্স। এখন প্রশিক্ষণ হয়ে গেছে মোর অফ কমার্স, ব্যবসা। প্রশিক্ষণ দিবেন, কিছু টাকা আর্ন করবেন। প্রশিক্ষণ ক্লাসে যাবেন, কিছু বলুন না বলুন, আপনি গল্প কাহিনী বলে ওখান থেকে একটা সম্মানে নিয়ে চলে আসবেন। দিস ইজ নট প্রশিক্ষণ। প্রশিক্ষণ হবে তার হাতে কলমে কাজ করার জন্য তাকে একটা দক্ষতা বৃদ্ধি করে দিতে হবে। দক্ষতা বৃদ্ধি না করে এটা কোনো প্রশিক্ষণ না। তো আমি বলবো যে যারাই যখন যেখানে আসুক না কেন, এদের নির্বাচিত হয়ে গেছে, যেন প্রথম দ্বিতীয় ধাপে নির্বাচিত হয়েই তো গেছে, তাদেরকে শপথ করে তাদের ট্রেনিংটি শুরু করা দরকার ছিল। সে প্রস্তুতি সরকারের থাকা দরকার ছিল। সরকারের প্রতিষ্ঠানগুলোকে এটা আগে থেকে তৈরি করা দরকার ছিল। নির্বাচন হওয়ার সাথে সাথে বসেই রাখার দরকার কি থাকে? তাকে অন্তত 5 দিন 7 দিন 10 দিন প্রশিক্ষণ করো, প্রশিক্ষণ দিয়ে তারা কাজে লাগাও। আবার 2 মাস 6 মাস 1 বছর পরে তাকে 1 দিন 2 দিনের জন্য দেখো কি করতে পারলো কি করতে না পারলো। তাহলে কিন্তু এটা একটা রেগুলারিটি থাকে এবং তারা কিছু কাজ করতে শিখে। যদি আপনি নির্বাচন হয়ে গেল, তারা ক্ষমতায় বসে গেল, তারা কোনো প্রশিক্ষণ নাই, তখন তারা যে যার মতোই চালাবে। এবং প্রশিক্ষণের ব্যাপারে নির্বাচিতদেরও তো আগ্রহ থাকতে হবে। আগ্রহ তাদের আছে, তাদের, কারণ তারা শিখতে চায় তো। কারণ তারা কাজ করতে গেলে নতুবা অ্যান্টি কারাপশনে পড়বে। এখন একদম চলছে, সবসময় দিন একরকম যাবে না। এই যে অনিয়ম করে ফেললে তাদের তো নিজের তো ভয় আছে তো। সুতরাং এরা প্রশিক্ষণে আসতে চাইবে, আগ্রহী। হ্যাঁ, যারা না আসতে চাইবে কিছু ড্রপ আউট হয়, 10% বরাবরই হয়। কিন্তু আমাকে প্রশিক্ষণটা দিতে হবে। প্রশিক্ষণ দেওয়ার পরে তারা যে কাজ করছে তাদের কাজগুলো মনিটর করতে হবে। এই যে এলজিএসপি থেকে কোটি কোটি টাকা দেওয়া হচ্ছে, এই কাজগুলো যে হচ্ছে, এখানে অডিট করা হচ্ছে, অডিটের আপত্তি সত্ত্বেও কিন্তু তারা টাকা পেয়ে যাচ্ছে। আচ্ছা, অডিট আপত্তির পরেও? হ্যাঁ, আপত্তির পরেও। বা অডিটে তারা যে মার্কস পাওয়ার কথা, সেই মার্কস না পাওয়ার পরও তারা ঠিকই টাকা নিয়ে চলে যাচ্ছে। তাহলে এইগুলো দেখতে হবে, মনিটরিংটা করতে হবে। তাহলে কিন্তু ও প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ে। এটা কিন্তু সক্ষমতার অংশ, যে এই যে টাকাটা খরচ করতে পারা, নিয়ম মেনে খরচ করতে পারা, কাজের কোয়ালিটি। এবং এই যে মানে কাজ বন্টনের ব্যাপারে কিছু বলা হয়েছে যে একজন চেয়ারম্যান নিজে কতটুকু কাজ রাখবেন, সদস্যদের কতটুকু কাজ রাখবেন। এটা কোনো নিয়ম না, এটা আমাদের একটা মিসকনসেপশন। জি, পরিষদ চেয়ারম্যান হোক, মেম্বার হোক, মহিলা মেম্বার হোক, তারা কিন্তু সমস্ত সিদ্ধান্ত পরিষদে নিতে হবে। সেই জন্যই এই প্ল্যানিং এর ডকুমেন্টে যে কথাটা বলা হয়েছে, আপনাকে প্রথমে একটা প্ল্যান করতে হবে। এই প্ল্যানের মধ্যে নিয়ে আসুন রাস্তাঘাট কোথায় হবে, কেন হবে, যে জাস্টিফিকেশন থাকবে। এবং এটা কিন্তু ক্লিয়ার, সরকারের কিন্তু ক্লিয়ার কিন্তু নিয়ম আছে, কিন্তু এগুলো তাদেরকে প্রশিক্ষিত করা হয়নি বলে তারা জানে না। আচ্ছা আচ্ছা, এটা পরিকল্পনা গ্রহণ করার ছকও আছে, প্রকল্প কিভাবে তৈরি করবে তার ছকও আছে কিন্তু, এবং এটা নির্দেশনাও আছে মিনিস্ট্রির, এবং ক্যাবিনেট থেকে অ্যাপ্রুভ করা নির্দেশনা। অনুশীলনটি নেই, কিন্তু অনুশীলনটা নাই। কারণ হচ্ছে এমনকি যারা নতুন অফিসার যাচ্ছেন তারাও জানা না এটা। আচ্ছা, আমি অনেককে কপি করে দিয়েছি, তারা প্রথম শুনলো এটা। এরকম 2014 সনে জারি হয়েছে এই সার্কুলার, কিন্তু 15-16 সনেও জানে না। এখন ধরেন সরকারের দিক থেকে অনেকগুলো পজিটিভ স্টেপস আছে। সেটা হচ্ছে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ডিডিএলজি নিয়োগ দেওয়া হয়েছে। ডিডিএলজির পদমর্যাদা কিন্তু ডেপুটি সেক্রেটারি। তাদেরকে কিন্তু ভেহিকলস এন্ড আদার সাপোর্ট দেওয়া হয়েছে। এটা অনেক সময় আগে ছিল না। তাদের কাজ কি? তারা এই যে লোকাল গভর্নমেন্টকে রেগুলার মনিটর করা, তাদের নিয়মকানুন দেখা, টাকা পয়সার খরচা দেখা, সবকিছু দেখা, এবং প্রশিক্ষণ কন্ট্রিবিউট করা, এগুলো করা। হ্যাঁ, কিন্তু যেটা হচ্ছে কি, একজন অফিসার হলেই যেন প্রশিক্ষণ দিতে পারবেন এটা ধরা নেওয়া যায় না। কিন্তু এই বিষয়ে অভিজ্ঞ লোকদেরকে নিয়ে যে একটা পুল করে ট্রেনিংটা করবে, এটা করা হচ্ছে না। এনআইএলজিতে যে প্রশিক্ষণগুলো হচ্ছে, এনআইএলজির প্রশিক্ষণগুলোতে কি হচ্ছে, ও মিনিস্ট্রি থেকে কয়েকজন অফিসার এসে কথা বলে চলে যাচ্ছেন। উনি মিনিস্ট্রিতে কয়েকদিন আগে গেছেন,
উনি লোকাল গভর্নমেন্টের ওরা তো সমাজ কল্যাণে ছিলেন কিংবা পরিবেশে ছিলেন। হ্যাঁ, শুধু তারাও যাবেন, সরকারি কর্মকর্তারাও যাওয়ার দরকার আছে, কারণ সরকারি কর্মকর্তাদের অনেকগুলো প্রশ্ন তাদের করার থাকে, কিন্তু এখানে এক্সপার্টদেরও দরকার আছে। এক্সপার্টের দরকার আছে। হ্যাঁ, যারা এইসব নিয়ে কাজ করছেন একাডেমিক্স তাদেরও দরকার আছে। সুতরাং সবটা মিলিয়ে তো হবে, সমন্বয়ের দরকার আছে। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে না। যেগুলো প্রশিক্ষণগুলো নামমাত্র প্রশিক্ষণ হচ্ছে, যে বললাম মোর অফ কমার্স দেন আদার থিংস, মানে শিল্পর চেয়ে বাণিজ্য হচ্ছে বেশি, বাণিজ্য বেশি হয়ে যাচ্ছে। তো এটা একটা আছে। সে জায়গাতে আমরা প্রায় শেষের দিকে আগামীকালের নির্বাচন নিয়ে আপনার কিছু বলার যদি থাকে। আগামীকালকার নির্বাচন নিয়ে বলবো, আমরা সবসময় আশায় বাঁচি। এখন যেই সহিংসতা আগের 2 নির্বাচনে হয়েছে, এই কয়দিনে তার মাত্রাটা আমরা বেশি দেখিনি, এবং সেই নির্বাচনের পরে এবং শেষ হওয়া পর্যন্ত সহিংসতার মাত্রা যেন একটা কন্ট্রোলের মধ্যে রাখা যায়, সেটার জন্য পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশনের এই যে মাঠ পর্যায়ের তদারকিটা ভোটের দিনও, সেটাও তো আপনি আশা করেন? অবশ্যই, কারণ মাঠ পর্যায়ে তদারকি তো ওই দিনেই দরকার বেশি। ওই দিন যদি আমি স্ল্যাক হয়ে যায়, তাহলে আমার তো সমস্ত ইবাদত শেষ, ওই একদিনই শেষ হয়ে গেল। ওই দিন তো খুব কড়া নজরদারি দরকার। আমরা দেখছি যে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনাররা কোথাও যাচ্ছেন না মাঠ পর্যায়ে। আমি না গেলেও তাদেরকে বলবো না, তাদেরকে প্রত্যেক জায়গায় গিয়ে বসে থাকতে হবে। প্রত্যেক জায়গায় না, একটা তো তাদের কিন্তু অন্তত বিভাগীয় শহর, জেলা শহরগুলোতে গিয়ে কিন্তু প্রতি কেন্দ্রে বা প্রতি জেলায় তো জনবল চাঙ্গা করার জন্য, তাদেরকে সাহায্য দেওয়ার জন্য গেলে ভালো হতো, গেলে ভালো হতো। এবং আমি যেটা বলছি, যে প্রথমে আপনারা কনক্লুড করলে বলি যে পলিটিক্যাল যেসব জিনিসগুলো আমাদের অবক্ষয় হয়ে গেছে, সেটা হয়তো খুব সহজে দ্রুত 2 মাসে আনা সম্ভব না, কিন্তু আইন শৃঙ্খলার অবনতিটা রোধ করার ক্ষেত্রে এখনো নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন, স্থানীয় প্রশাসন সবাই মিলে কিন্তু চেষ্টা করলে শেষ মুহূর্তেও কিছু করার আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা নিয়ন্ত্রণে রাখার অবস্থা আছে, উপায় আছে। এবং সেটা আমরা আশা করবো যে আগামীকালের নির্বাচনে নির্বাচন কমিশন সেই চেষ্টাটা অন্তত করবেন। অবশ্যই, সেটা আশা করি। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন সময় সংলাপের সঙ্গে এতক্ষণ এই আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন, নিরাপদে থাকুন।